নমস্কার। শুরু করছি আজকের গল্প। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প বিগ্রহ প্রতিষ্ঠা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের শিল্পী মানুষের কেন্দ্রীয় বৃত্তভূমিতে আছেন মূলত পল্লীর ব্রাহ্মণ ও বৈষ্ণব সমাজ, কিন্তু তার জীবনবোধ ক্রমশ সম্প্রসারিত হয়েছে। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল যাদের জীবন, তাদের নিয়ে তার ছোট গল্পের ডালি তিনি সাজিয়েছেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চেতনা স্পর্শ করল সমাজের ব্রাত্য ও মন্ত্রহীন অন্তজ স্তরকে। এই অর্থেই তার সাহিত্যকে বলা হয় আঞ্চলিক। কিন্তু দেশকালের বৈশিষ্ট্যকে অভিভূত করে যে সাহিত্য চিরকালের মানব সত্যকে উজ্জ্বল করে তোলে, সে সাহিত্যকে সংকীর্ণ অর্থে আঞ্চলিক বলা অসঙ্গত। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পের মুখ্য বৈশিষ্ট্য হল সমাজের অজ্ঞাত কুলশীল অন্তেবাসী মানুষের প্রতি তার সুগভীর অন্তরঙ্গতা। তাদের নিয়ে তার সাহিত্যে ছোট গল্পের প্রাণ প্রতিষ্ঠা করেছেন। তার ছোট গল্পের ডালি থেকে আজকের গল্প বিগ্রহ প্রতিষ্ঠা। গল্পটি শনিবারের চিঠি আশ্বিন 1358 প্রকাশিত হয়েছিল। শুনে দেখুন শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিগ্রহ প্রতিষ্ঠা। অজয়ের তীরে একখানি গ্রামে একটি আখড়া, আম জাম কাঁঠালের গাছ। গাছগুলির বয়স 10-12 বৎসরের বেশি নয়। গুটি চারেক নারকেল গাছ। তাল নারকেল গাছে গরুতে মুখ না দিলে, পরিচর্যা ভালো হলে 12 বছরেই ফল দেয়। গাছে নারকেল এখনো ফলেনি, তবে ফলবে শীঘ্র, তাতে ভুল নেই। গাছগুলি সতেজ, পুষ্টিতে বেড়ে উঠেছে। আখড়াটির বয়সই 12 বছর। ঘর দোরগুলি 12 বছরে খুব পুরানো নয়। তার উপর বারান্দায় কিছুদিন আগে টিন পড়েছে, বাঁধানো হয়েছে, তাতে নতুন বলে মনে হয়। অঙ্গনটি ঝকঝক তকতক করছে, পরিচ্ছন্ন নিকানো। ছোট একটি ধানের মড়াই, ওদিকে একটি গোশালা, সামনে একটি ছোট্ট পরিপাটি ঘর, ঘরখানি পূজা মন্দির। আখড়ার মালিক কুৎসিত দর্শন গোবিন্দ দাসের বয়স 50। সবল স্বাস্থ্যবান মানুষ, রূঢ় গঠন, আধপাকা দাড়ি গোঁফ, আধপাকা লম্বা চুল, কপালে তিলক, নাকে রসকলি। মাথাটির লম্বা চুলগুলি রাখাল চূড়া করে ব্রহ্মতালুতে ঝুঁটি করে বাঁধা। গোবিন্দ দাস দুপুরবেলা দাওয়ায় বসে সনের দড়ি পাকাচ্ছিল আর আপন মনেই গুনগুনিয়ে গান করছিল। বেশ, প্রবেশ করলে একজন ব্রাহ্মণ। বলল, কি গো বাবাজি, আজ ঘরে বসে? গোবিন্দ হেসে বললে, ঘর কইনু বাহির, বাহির কইনু ঘর, বাদ আজ থেকে বাবা। ব্রাহ্মণ বলিল, কিরকম, হঠাৎ আমার মতি ফিরল? গোবিন্দ বলিল, না, আর ভিক্ষেই বেরুব না। এইবার ঠিক করেছি, ঘরেই সাধন ভজন করব, মন্দিরে মহাপ্রভু নিত্যানন্দ প্রতিষ্ঠা করব, ওই নিয়েই থাকব। ব্রাহ্মণ বলিল, বটে বটে, আজ শুনলাম কৃষ্ণদাস বাবাজির আখড়ার দখল নিচ্ছে, আদালতের লোক এসেছে। তোমার তরফে কে গিয়েছে? গোবিন্দ বলিল, আমার তরফে গিয়েছেন হরি ঘোষ। ব্রাহ্মণ বলিল, হরি ঘোষ? হ্যাঁ, সে যাত্রীর লোক বটে। তা আখড়া, সম্পত্তি, বিগ্রহ সবই নিলেম হয়ে গিয়েছে? গোবিন্দ বলিল, হ্যাঁ, সব। কৃষ্ণদাসের বাপ আখড়া করে বিগ্রহ প্রতিষ্ঠা করেছিল।
দেবোত্তর কিছু করেনি। কৃষ্ণদাস 500 টাকা ধার নিয়েছিল, সব বন্ধক দিয়ে। মহাজন গাঙ্গুলি ভেবেছিল বিগ্রহ বন্ধক রাখলে টাকাটা যে করে হোক পাবেন। তা কৃষ্ণদাস বাবুগিরি করেই গেল। বৈষ্ণবের আচারও মানে না। বাপ বিগ্রহ করে গিয়েছে, আছে ওই পর্যন্ত। সম্পত্তি মাত্র 5 বিঘে ডাঙা জমি, তাতে কুলোবে কেন? গোকুলে গোবিন্দের মতো সুদে আসলে 1000 টাকা হলো যখন, তখন নালিশ করতে হলো। করলে কিস্তিবন্দি হলো। সে কিস্তির খেলাপ যখন হলো, তখন আমি খবর পেয়ে গিয়ে পুরো টাকা দিয়ে বিক্রি কিনে জারি করলাম। এইবার তখন ব্রাহ্মণ কিছুক্ষণ চুপ করে থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে। গোবিন্দ বলিল, দুঃখ হলো নাকি ঠাকুরের? ব্রাহ্মণ বলিল, দুঃখ না, দুঃখ কিসের বলো? গোবিন্দ বলিল, সে তুমিই বলতে পারো, আমি কি করে বলবো বলো? ব্রাহ্মণ বলিল, তোমার আখড়াটি বেশ, অজয়ের একেবারে ওপারে। লোকে বলে অজয়ের জলের ছলছলানির মধ্যে জয়দেব প্রভুর পদ শোনা যায়। গোবিন্দ বলিল, ও মহতের কথা মহতে বোঝে, মেঘের কথা ময়ূরে বোঝে, কদমতলায় বাজে বাঁশি, সবার মাঝে রাই উদাসী। বলে লোকে শুনি, যার কান আছে সে শুনতে পায়। ব্রাহ্মণ বলিল, তুমি তুমি নিশ্চয় শুনতে পাও। গোবিন্দ বলিল, হরি বল, হরি বল। ঠাকুর, কালাতে বাদ্যি শুনতে পায় একমাত্র ঢাকের, কানাতে ফুল দেখে সর্ষের, খোঁড়াতে নাচ দেখে ঢেঁকির। আমি বাবা কানা খোঁড়া কালার দলে। অজয়ের জলে আমি গ্রীষ্মকালে শুনি কুলকুল কুলকুল, আর বর্ষায় শুনি কোল ভাং কোল ভাং। জোর হাত করে অজয়কে বলি, আমার ঘর বাদে বাবা, আমার ঘর বাদে। একটু হেসে বললে, আমাকে তোষামোদ করে ফল হবে না ঠাকুর। আমি জানি তুমি কৃষ্ণদাস বাবাজির চর, তুমি ওর সঙ্গে গাঁজা খেতে, একসঙ্গে যাত্রার দলে একটো করে বেড়াতে, আমি জানি। ব্রাহ্মণ বলিল, কঞ্জুস বৈরাগী কোথাকার, আমি চর। গোবিন্দ বলিল, কঞ্জুস বললে রাগ করবো না বাবা। বৈরাগী, হ্যাঁ তাও আমি বটে, কিন্তু তুমি বামন, কেষ্ট বষ্টমের চর, ওর মাথা তুমি খেয়েছ। ব্রাহ্মণ বলিল, খবরদার বলছি, মুখ সামলে কথা বলবে, তোমার দফা আমি নিকেশ করে দেব। গোবিন্দ বলিল, তা দেবে, তবে আমি তার আগে হিসেব না করে ছাড়বো না। খপ করে হাত চেপে ধরলে, শোনো ঠাকুর, এই নদীর ধারে আখড়াতে আমি 12 বছর একা রাত্রি কাটিয়ে আসছি। বৈষ্ণব হলেও গান গেয়ে ভিক্ষের সময় ছাড়া হরিনামের সময় হয় না আমার। একা কোদাল চালিয়ে জমি করেছি, এই ঘর করেছি। আমার চালের বাতায় ওই দেখো হেঁসো আছে। বলো তো ঠাকুর, তোমাকে কে পাঠিয়েছে? কোনো কালে হাঁটো না, তুমি যাত্রার দলের রানীমা সেজে বেড়াও, হঠাৎ আজ সংক্রান্তি পুরুষের মতো এখানে কেন? বলো, নইলে হাতখানি ছাড়বো না। ব্রাহ্মণ বলিল, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। গোবিন্দ বলিল, না, বলো আগে। ব্রাহ্মণ বলিল, এইবার আমি চেঁচাবো। গোবিন্দ বলিল, তবু ছাড়বো না। শোনো ঠাকুর, মাথার আমার গোলমাল আছে, আমি পাগল হয়েছিলাম এক সময়। আমার ঘর ছিল, সংসার ছিল,
ঘর আলো করা স্ত্রী ছিল, ভগবানে মতি ছিল। হঠাৎ পাগল হয়ে গেলাম, কাঁদতাম, শুধু কাঁদতাম। 4 বছর কেঁদে কেঁদে বেরিয়েছি পথে পথে, তারপরে ভালো হলাম। এখানে এসে আখড়া বাঁধলাম। শোনো, আমার সেই মাথার গোলমাল এখনো মধ্যে মধ্যে ওঠে। এখানকার লোক জানে আমি রাত্রে পাগলের মতো ঘুরি উঠোনে। তুমিও জানো। আমার সেই রোগ উঠিও না ঠাকুর। ব্রাহ্মণ ভয় পেলে এবার। গোবিন্দের চোখ দুটো লাল হয়ে উঠেছে, তার দেহ যেন ফুলছে, শরীর তার সত্যই যেন পাথরে। আমি বলছি। গোবিন্দ বলিল, বলো। ব্রাহ্মণ বলিল, পাঠিয়েছে আমাকে কৃষ্ণদাসের স্ত্রী। গোবিন্দ বলিল, কৃষ্ণদাসের স্ত্রী? কৃষ্ণদাস জানে না? ব্রাহ্মণ বলিল, তার জানা আর না জানা। জানো তো, সে এখন একটা ছোট জাতের মেয়ে নিয়ে উন্মত্ত। আহ্লাদি তার নাম। রাত্রির অন্ধকারে সে সর্বনাশী মোহিনী। গোবিন্দ বলিল, জানি। আহ্লাদিকে জানি না, তাকে জানি না। কৃষ্ণদাসের সঙ্গে তার প্রেম জানি। ব্রাহ্মণ বলিল, সে তার বাড়িতেই একরকম থাকে, সে খায় শোয় সব সেইখানে। আজকাল আবার গুলি খেতে শিখেছে। গোবিন্দ বলিল, বলিহারি বলিহারি। তারপর কি বলেছে কৃষ্ণদাসের বষ্টমী? কৃষ্ণদাসের বষ্টমীর তো এককালে রূপসী বলে খ্যাতি ছিল গো। এখনো তো তার রূপ আছে। বয়স তো বেশি নয়, 30। আমি একদিন দেখেছি। একদিন গান গাইতে গাইতে গিয়েছিলাম ও আখড়ায়। বেশ রূপসী, তবু তার এই মতি। ব্রাহ্মণ বলিল, তাতেও কেষ্টদাসের এই মতি। কি বলবো বলো বাবাজি, আমিও পাপের ভাগী। এককালে তখন আমাদের প্রথম যৌবন। কেষ্টদাসের বাপের কিছু পয়সা ছিল। কেষ্ট সেই পয়সায় নতুন ফুর্তি করতে লেগেছে। যাত্রার দলে ঢুকেছি। জয়দেবের মেলা গেলাম। সেখানে দেখা এক বামুনের মেয়ের সঙ্গে। নতুন বউ, রূপ যেন ফেটে পড়ছে। গোবিন্দ মন্দির থেকে বেরিয়ে এলো, মনে হলো সাক্ষাৎ রাধা। কেষ্টদাসের তখন নতুন বয়স, তারও রূপ তখন লোকে দাঁড়িয়ে দেখে। যাত্রার দলে সে সাজত অভিমন্যু। অভিমন্যু বধ হতো, লোকে ঝরঝর করে কাঁদত তার ওই রূপের জন্য। গোবিন্দ বলিল, তারপর? ব্রাহ্মণ বলিল, পরের দিন অজয়ের ঘাটে দেখা। মেয়েটি অবাক হয়ে চেয়ে রইল কেষ্টদাসের দিকে। তারপর? তারপর আর কি, মেয়েটি গিয়েছিল বাপের বাড়িতে মেয়েদের সঙ্গে, স্বামী সঙ্গে ছিল না। পরপর 3 দিন কেষ্টর সঙ্গে দেখা হলো মেলায়। 3 দিনের দিন কাউকে কোনো কথা না বলে কেষ্ট হলো উধাও। মেয়েটিকেও আর দেখা গেল না, আর দেখলাম না। দলে গন্ডগোল শুনলাম, কেউ বললে কিছু, কেউ বললে কিছু। আমি সব বুঝলাম। বাড়ি ফিরলাম, দেখলাম কেষ্ট তাকে বউ সাজিয়ে বাড়ি এনে তুলেছে। গোবিন্দ বলিল, তারপর? ব্রাহ্মণ বলিল, তারপর আর কি বলো? গোবিন্দ বলিল, কি বলছে কেষ্টদাসের বউ তাই বলো। ব্রাহ্মণ বলিল, বলেছে, জোড়হাত করে বলেছে, জমি নাও, থালা বাসন আর নাই কিছু, তবে যা আছে তাই নাও। শুধু ঘরটুকু আর ওই বিগ্রহ ঠাকুর, এই দুটি ছেড়ে দাও। গোবিন্দ বলিল, বটে। ব্রাহ্মণ বলিল, বলেছে। বামুন ঠাকুরপো, তুমি বলো।
ঘর নিলে আমি দাঁড়াবো কোথায়? আর ঠাকুর নিলে আমি কি নিয়ে থাকবো? গোবিন্দ বলিল, মেয়েটি রসিকা বটে, বামুনের ঘরে জন্ম, বৈষ্ণবের প্রেমের দীক্ষা, রসিকা হওয়ারই তো কথা। কিন্তু কি যেন ঠাকুর, টাকার কারবারে রস নেই, ও হলো শুকনো কারবার। আমি গাঙ্গুলি মহাজনকে খরচা সমেত 1200 টাকা গুনে দিয়েছি, আর এই টাকা 12 বছর ভিক্ষে করে একটি একটি পয়সা করে জমিয়েছি। ব্রাহ্মণ বলিল, সে তা বলেছে। গোবিন্দ বলিল, বলেছে? কৃষ্ণদাসের বৈষ্ণবী তো শুধু রসিকাই নয়, সন্ধানীও বটে, অনেক সন্ধানী। কি বলেছে শুনি? ব্রাহ্মণ বলিল, সবই জানে সে, জেনে শুনেই বলেছে, ভিক্ষে চাইছে। দিলে তোমার ধর্ম হবে, প্রভুর রাজ্যে এখানে দয়া করলে সেখানে পাবে, এখানে যা পেলে না সেখানে তা পাবে। গোবিন্দ বলিল, ভালো, আমার উত্তর শোনো। আমি বৈষ্ণব হয়েও সুদী কারবারি, ভক্তিপথের মহাজনী আমার নয়, দেনা পাওনার মহাজনী আমার। আমার হলো ডান হাতের নাও, বাঁ হাতের দাও, ফেলো করি মাখো তেল। বুঝেছ ঠাকুর? আমি যেদিন এখানে আসি সেই দিন থেকে ওই ঠাকুর, আখড়া আর সম্পত্তির উপর লোভ। ঠাকুর আমাকে স্বপ্নে বলেছিলেন, আমার বড় কষ্ট, এদের হাতে সেবায় আমার কষ্ট হয়, তুই আমাকে নিয়ে যা। পরদিন এইখানে বাঁধলাম আখড়া। তারপর রোদ, বৃষ্টি, শীত, গ্রীষ্ম, বর্ষা মানিনে প্রতিদিন গান গেয়ে ভিক্ষে করে টাকা জমিয়েছি। চাল বেচে পয়সা, পয়সা গেঁথে রেজকি, রেজকি গেঁথে টাকা। লোককে সুদে টাকা ধার দিয়েছি, একটা পয়সা কাউকে ছাড়েনি, সে কেবল ওই জন্যে। জমি করেছি, বৈষ্ণব হয়ে ধান পুঁতেছি, চাষ খেটেছি, আমি ছাড়তে পারবো না। ব্রাহ্মণ বলিল, আচ্ছা তাই বলবো। চলে যেতে যেতে ফিরল। ভামিনীকে আমি বলেছিলাম, ভাজবো, আমাকে পাঠিও না, সে চণ্ডাল, পিশাচ। গোবিন্দ বলিল, হ্যাঁ তা বলতে পারো, মনের রাগ বলে কয়ে ঝেড়ে ফেললেই ভালো। বলো আরো 10টা কথা তুমি, বলো। চণ্ডাল, পিশাচ, দানব, চশমখোর, আর কি বলবে? দেখো, যাত্রার দলে রানী সাজতে, অনেক কথা তুমি জানো, বর্বর টর্বর যা মুখে আসে বলো। ঠিক এই সময়ে হরি ঘোষ এবং আরো জন কয়েক লোক এসে উপস্থিত হলো। গোবিন্দ বলিল, এই যে ঘোষ মশাই, আসুন, কাজ সুশেষ হয়েছে। হরি বলিল, হ্যাঁ তা হয়েছে, তবে। গোবিন্দ বলিল, তবে বলে হাঁক রাখছেন যে গো? হরি বলিল, অন্য কিছু নয়, মেয়েটিকে মানে কৃষ্ণদাসের পরিবারকে বার করে দিলাম এই অপরাহ্ন বেলায়। একটু কেমন লাগলো দাসজি? ঘরে কুলুপ দিয়ে লাঠিয়াল জিম্মা করে রেখে এসেছি, বলে এসেছি যদি দাসের মত হয় তবে রাত্রিটার মতো একখানা ঘর খুলে দিবি। গোবিন্দ বলিল, আজ্ঞে না, দখলে খুঁত হবে, ওতে আমি নেই, ও আমি অনেক জানি। এই নিন আপনার টাকা, ট্যাঁকে নিয়ে বসে আছি আমি। হরি বলিল, টাকা নিচ্ছি, কিন্তু তাহলে তাই বলে দেব যে হবে না। গোবিন্দ বলিল, আগে হ্যাঁ, অপরাহ্ন কাল, সামনে রাত্রি, মেয়েটি সুন্দরী, সত্যি সবই ঘোষ মশাই, কিন্তু আমার টাকা আরো সত্যি।
নিন এই আপনার 50 টাকা, আর এই পেন নাও। জয় জয়কার হোক আপনার। দরিদ্র বষ্টুমকে যে সাহায্য করলেন চিরকাল স্মরণ থাকবে আমার। ব্রাহ্মণ বলিল, আবার বলছি, তুই চণ্ডাল, তুই চণ্ডাল। সে দ্রুত পদে বের হয়ে গেল, প্রায় পাগলের মতো। হরি বলিল, ও ও সেই কেষ্টদাসের সঙ্গীটা বুঝি? কি নাম যেন? গোবিন্দ বলিল, নটবর ডান্সিং মাস্টার গো। হাহা করে হেসে উঠল গোবিন্দ। বেজায় দরদ একেবারে গলায় গলায়। হরি সবিস্ময়ে বলিল, তোমার হলো কি দাস? গোবিন্দ বলিল, কেন বলুন তো? না, এমন করে হাসছ যে? গোবিন্দ একটু লজ্জিত হলো। ওই একটা হাসি আমার আছে, বুঝেছেন না? জানেন তো সবই। একবার পাগল হয়েছিলাম তো, আর ওই ছিটটুকুই আছে। হরি বলিল, মাথায় একটু আধটু ঠান্ডা তেল তেল মেখো। ভালো নয় এমন হাসি, বুঝলে? গোবিন্দ আবার হা হা করে হেসে উঠল। হরি বলিল, আচ্ছা আমি চললাম দাস, তুমি হাসো, বুঝেছ? চাবি রইল এই, সেখানে লাঠিয়ালা আছে, ইচ্ছে হলে তুমি যেতে পারো, না ইচ্ছে হয় কাল সকালে গিয়ে যা হয় ব্যবস্থা করো। আয় রে সব আয়। গোবিন্দ তখনও হাসছিল, সে হাসতেই লাগিল। বাকি সকলে চলে গেল বাড়ি থেকে। গোবিন্দ অকস্মাৎ হাসি থামি স্তব্ধ হয়ে বসে রইল অজয়ের জলের দিকে তাকিয়ে। অজয়ের ক্ষীণ স্রোতে তখন সন্ধ্যার লাল আলো ঝিকমিক করছে। বসে থাকতে থাকতে সে গান ধরলে, সাধের কলস গলায় বেঁধে ডুব দিয়ে আর উঠবো নাকো, যমুনার কদম তলায় খাক হয়ে আর ছুটবো নাকো। হঠাৎ আঙিনায় নারকেল গাছের আড়াল থেকে কেউ যেন বলে উঠল, হরি বলে আমাকে ভিক্ষে দাও গোসাই। গান থামিয়ে স্তব্ধ হয়ে গেল গোবিন্দ দাস। কে? ভিক্ষে চাইতে এসেছি। কি? গোবিন্দ যেন এখনো ঠিক ধারণা করতে পারলে না। কলসি, একটা কলসি। গোবিন্দ এবার সব প্রতিভ হয়ে উঠল। বললে, কেষ্টদাসের বষ্টমী? নারকেল গাছের আড়াল থেকে 29-30 বছরের একটি সুশ্রী তরুণী আধ ঘন্টা টেনে সামনে এসে দাঁড়ালো। সন্ধ্যার অন্ধকারে স্পষ্ট দেখা গেল না, তবু বোঝা গেল। গোবিন্দ বলিল, কৃষ্ণ ভামিনী, গরবিনী। ভামিনী বলিল, না, আমি সতী। গোবিন্দ বলিল, সতী? বলো কি, সতী? ভামিনী বলিল, হ্যাঁ, কলঙ্কিনী সতী। তুমি কুসুমপুরের গাইয়ে কালো গোস্বামী, তোমার স্ত্রী কলঙ্কিনী সতী। গোবিন্দ বলিল, না না, তুমি কৃষ্ণদাসের কৃষ্ণ ভামিনী। বড় ভালো নাম নিয়েছ, একেবারে প্রেমে ডগমগ। স্ত্রীলোক সংসারে সবচেয়ে সৌভাগ্যবতী সুখী। কিন্তু কি কি ভিক্ষে চাইতে এসেছো বললে? কলসি না? ভামিনী বলিল, হ্যাঁ, কলসি। গোবিন্দ বলিল, আমার গান শুনেছ বুঝি? যমুনায় ডুব দিয়ে আর উঠবো না গো। ভামিনী বলিল, শুনেছি, শুনেই চাইলাম, নইলে। গোবিন্দ বলিল, নইলে কি চাইতে? বলো তো শুনি, কি চাইতে এসেছিলে? দাঁড়াও দাঁড়াও, যমুনায় ডুব দিয়ে আর উঠবো না গো। ভামিনী বলিল, আমি তোমার কাছে। গোবিন্দ বলিল, দাঁড়াও দাঁড়াও, সবুর করো। আগে
ভামিনী বলিল, আগে কি? গোবিন্দ বলিল, সন্ধে হয়ে গিয়েছে কখন, আলো জ্বালা হয়নি, মনের ভুল দেখো দেখি। আগে। ভামিনী বলিল, কি দরকার? চন্দ্রাবলীর কুঞ্জ বনে নীলমাণিকের আলো জ্বলে, রাধার কুঞ্জ আধার সেথা, রাধাভাসীর নয়ন জলে। এ তো তোমারই গান। যেদিন এখানে এসে আমার সন্ধান পেয়ে আমাদের আখড়ায় গিয়েছিলে, সেই দিন এই গানটাই শুনিয়ে এসেছিলে। রাধার কান্না দেখে কি করবে? আলো থাক। গোবিন্দ বলিল, তুমি আমাকে সেই দিনই দেখে চিনেছিলে। গোঁফ, দাড়ি, চুল। ভামিনী বলিল, তবুও চিনেছিলাম। তোমার ওই কপালের ওই দাগ দেখে চিনেছিলাম। গোবিন্দ বলিল, হ্যাঁ, ফুলশয্যার রাত্রে তোমাকে টেনে বুকে নিতে গিয়েছিলাম। ভামিনী বলিল, হ্যাঁ, আমি ধরা দিতে চাইনি, তুমি জোর করে টেনেছিলে, আমি হাত ছুঁড়েছিলাম। আমার হাতের বালায় তোমার কপালে ডান ভুরুর উপরে লম্বা হয়ে কেটে গিয়েছিল। গোবিন্দ বলিল, আমি কালো, কুৎসিত, আমার বয়স বেশি বলে তুমি কেঁদেছিলে, তুমি রূপসী। ভামিনী বলিল, হ্যাঁ, আমি রূপসী ছিলাম, রূপ আমার ছিল, আজও আছে। তুমি কুৎসিত, কালো, তোমার নাকের ডগায় ওই আঁচিল। সেদিন 14 বছরের রূপসী মেয়ে সতী তোমাকে দেখে কেঁদেছিল, তোমাকে তার পছন্দ হয়নি। সেদিন ওই তোমার কপালের দাগ দেখেই তো শুধু চিনিনি, ওই আঁচিলটা দেখেও চিনেছিলাম। গোবিন্দ বলিল, ও সাক্ষাৎ সতী। 16 বছরেও আমার মূর্তি তোমার হৃদয় পটে এতটুকু মলিন হয়নি। ভামিনী বলিল, ছেলেবেলায় পট দেখিয়ে গান করতে আসতো পটুয়ারা, তারা যমদূতের ছবি দেখাতো, নরকের ছবি দেখাতো, তাও হৃদয় পটে তেমনি আঁকা আছে গোসাই। গোবিন্দ বলিল, দাঁড়াও দাঁড়াও, আলোটা জ্বালিয়ে, কথায় কথায় ভুলেই যাচ্ছি। ভামিনী বলিল, আলো থাক গোসাই, আলো থাক। গোবিন্দ বলিল, লজ্জা? গোবিন্দ হাহা করে হেসে উঠল। সূর্য চন্দ্র আকাশে আছে চিরকাল। যেদিন তোমার আমার বিয়ে হয়েছিল, সেদিন তাদের সাক্ষী মেনেছিলাম, তারা আজও আছে। এখানে অন্য কেউ তোমার পরিচয় না জানো, তারা তো জানে। তাদের সামনে মুখ দেখাতে লজ্জা হয় না তোমার? ভামিনী বলিল, না, লজ্জা আমার নাই। ঘৃণা, লজ্জা, ভয় তিন থাকতে নয়। গোসাই, যাত্রার আসলে অভিমন্যুকে দেখে মনে হলো আমি জন্ম জন্মান্তরের উত্তরা। পরদিন দেখা হলো ঘাটে, কুল ভাবলাম না, জাত ভাবলাম না, ঝাঁপ দিলাম। লজ্জা ঘেন্না সব ভাসিয়ে দিলাম অজয়ের জলে। অজয়ের ঘাটে কোনোদিন আমি চান করি না গোসাই। যদি আবার সেগুলো অজয় ফিরে দেয়, লজ্জা আমার নাই। গোবিন্দ বলিল, তবে? ভামিনী বলিল, তোমারও লজ্জা নাই, কিন্তু মনে তোমার যা আছে সেই ঘায়ে আবার ঘা খাবে। বুকের ভেতরটা তোমার রক্তারক্তি হয়ে যাবে। আমি এখন আরো রূপসী হয়েছি গোসাই, সে দেখলে। গোবিন্দ বলিল, দেখেছি দেখেছি। ভামিনী বলিল, সেও 12 বছর আগে। 12 বছর রূপ আমার আরো বেড়েছে। বয়স আমার যত বাড়ছে গোসাই, রূপ আমার তত ফুটছে। আমাকে দেখে যদি আয়নাতে তোমার চোখ পড়ে গোসাই, তবে তুমি আবার পাগল হয়ে যাবে। গোবিন্দ বলিল, তাই যাব, তবু তোমাকে দেখব।
ভামিনী বলিল, ভালো, জ্বালো তবে আলো। গোবিন্দ হাত ধরলে ভামিনীর, ঘরে এসো। ভামিনী বলিল, ঘরে? কিন্তু আর তো আমি তোমার ঘরণী নই। গোবিন্দ কথার উত্তর দিলে না, জোর করেই যেন টানলে। ভামিনী বলিল, জোর করে নিয়ে যাবে ঘরে, কিন্তু মানুষ পাখি নয় গোসাই। খাঁচায় পাখি পুষলে পাখি শেখানো বুলি বলে, শীষ দেয়, মানুষ দেয় না। মানুষকে বাঁধাও যায় না, কেনাও যায় না। কথা বলতে বলতেই সে গোবিন্দ দাসের সঙ্গে ঘরের মধ্যে গেল। গোবিন্দ দাস আলো জ্বাললে, জ্বালতে জ্বালতেই বললে, তা জানি, তোমাকে আমি 1000 টাকা পণ দিয়ে কিনে বিয়ে করেছিলাম। 1 2 3 করে গুনে। বলতে বলতে সে আলোটা তুলে ধরল এবং আলোর ছটা ভামিনীর মুখের উপর পড়তেই সে স্তব্ধ হয়ে গেল। চোখ দুটি বিস্ফারিত হয়ে উঠল। এমন রূপ, এমন শ্রী, এই ভ্রষ্টা দক্ষিণী মেয়েটিকে সে স্তব্ধ হয়ে দেখতে লাগলো। ভামিনী বলিল, কি গোসাই, কি হলো? চোখ তার ঝকঝক করে উঠল। গোবিন্দ বলিল, আমাদের কুল ছিল না, কন্যাপণ দিতে হতো। সে আলোটা নামালে। ভামিনী বলিল, হ্যাঁ, এই 1 2 3 4 5 করে বিয়ের আসরে তুমি আমার বাবাকে 1000 টাকা পণ দিয়েছিলে, সে আমার মনে আছে। বিয়ের সময় আমার বয়স ছিল 14 বছর, শিশু ছিলাম না, মনে আছে সেসব কথা। গোবিন্দ দরজার কাছে গিয়ে দরজা বন্ধ করে দাঁড়িয়ে বললে, সেই 1000 টাকা আজ শোধ নেব। ভামিনীর ঠোঁটে বিচিত্র হাস্যরেখা ফুটে উঠল। সে উত্তর দিলে না। গোবিন্দের অন্তরের ক্ষোভ, সমস্ত সংযম ভেঙে যেন বেরিয়ে আসছে বলে মনে হলো। বললে, বাল্য থেকেই আমি কুৎসিত। মনে মনে তার দুঃখ কৃষ্ণবিহীন বৃন্দাবনের অন্ধকারের দুঃখের মতো গভীর ছিল আমার। দরিদ্র শুক্র বিক্রেতা ব্রাহ্মণ ঘরের সন্তান। বিয়ের সংকল্প আমার ছিল না, এক সান্ত্বনা ছিল, সম্পদ ছিল কণ্ঠস্বর। গুণী ওস্তাদ গলা শুনে ছেলে বয়সেই আমাকে কাছে টেনে নিয়েছিলেন, গান শিখিয়েছিলেন। তিনি বলেছিলেন, বাবা, ব্রহ্মচর্য যদি রাখতে পারো তবে ভগবান মিলবে। বয়স হলো, নাম হলো, খ্যাতি হলো, পয়সার মুখ দেখলাম। শিবরাত্রিতে বক্রেশ্বরের মহাদেবকে গান শোনাতে গিয়েছিলাম। রাত্রে দেখলাম চুল এলো করে, লাল পেড়ে শাড়ি পরনে, কপালে সিন্দুরের টিপ, কুমারী মেয়ে গলায় আঁচল দিয়ে শিবের সামনে হাঁটু গেড়ে বসে পুজো করছে। মনে হলো সাক্ষাৎ গৌরী উমা। পরদিন আবার দেখলাম দিনের আলোতে। আমি গুরুর উপদেশ ভুললাম, ভগবান পাওয়ার সংকল্পে জলাঞ্জলি দিলাম। তোমাকে পাবার জন্য পাগল হলাম, তোমার বাবার কাছে লোক পাঠালাম। 500 700 800 1000। একদিন যা বললে তোমার বাবা, পরের দিন বললে না, ওতে হবে না, আরো চাই। তাই তাই দেবো। বললে তোমার বাবা 1000 টাকা, তাই দিতে চাইলাম। শুধু তাই নয়, আবার পুরনো ভাঙা ঘর নতুন করে সাজালাম। টিন দিলাম, মেঝে বাঁধালাম, দেওয়ালে কলি দিলাম। উঠানে তোমার পায়ে ধুলো কাদা লাগবে বলে উঠান বাঁধালাম। তারপর তোমাকে বিয়ে করে আনলাম। ভামিনী বলিল, গোসাই, এক কথা 20 বার শুনতে ভালো লাগে না, ওসব আমি জানি। গোসাই, ও কথা আজ নিয়ে তোমার 3 বার বলা হলো।
ফুলশয্যার রাত্রে তুমি কুৎসিত, তুমি কালো, তোমার নাকে আঁচিল বলে আমি কেঁদেছিলাম। আমার রূপ দেখে তুমি ভগবান ভুলেছিলে। তোমায় দেখে রূপ ছিল না বলে আমি যদি ভগবানকে ডেকে থাকি, বলে থাকি আমার কপালে তুমি এই লিখেছিলে, তবে সেটা কি আমার খুব অপরাধ হয়েছিল গোসাই? গোবিন্দ বলিল, না, তোমার অপরাধ হয়নি, অপরাধ হয়েছিল আমার। ভামিনী বলিল, হয়েছিল 1000 বার। হয়নি? লোকে বলতো আমি রাজরানী হব, রাজপুত্র এসে আমাকে বিয়ে করে নিয়ে যাবে, তার বদলে তুমি এলে, অপরাধ হয়নি? গোবিন্দ বলিল, নিশ্চয়, কিন্তু তোমার বাবা টাকা নিয়ে। ভামিনী বলিল, টাকা টাকা টাকা, বাবা টাকা নিয়েছিল, বাবার মুখে কলি লেপে দিয়ে চলে এসেছি। তুমি টাকা দিয়ে কিনেছিলে, তোমার বুকে আগুন জেলে দিয়ে চলে এসেছি। গোসাই, ফুলশয্যার রাত্রে কেঁদেছিলাম, কিন্তু পরে হয়তো বুঝতাম, অদৃষ্টের হাতে সঁপে দিতাম। তোমার এমন গান, এই গান শুনেও তোমাকে ভালোবাসতে পারতাম, কিন্তু তুমি আমাকে বলেছিলে এই কথা, যে কথাটা আজ নিয়ে 3 বার বলা হলো। বলেছিলে 1000 টাকা দিয়ে আমাকে কিনেছো তুমি। আমার দাম 1000 টাকা গোসাই, আমি 1000 টাকায় বিক্রি হই? গোবিন্দ বলিল, ভুল হয়েছিল, তোমার দাম একটা কানা কড়ি। ভামিনী বলিল, না, রূপ, যা দেখে তুমি ভগবানকে কানাকড়ির মতো ফেলে দিয়েছ, যার জন্যে 4 বছর পাগল হয়ে ঘুরেছ, যার সন্ধান পেয়ে ব্রাহ্মণের ছেলে জাত দিয়ে বষ্টম হয়ে একটি একটি করে পয়সা জমিয়েছ, কেষ্টদাসের আখড়া কিনেছ, বিগ্রহ কিনেছ, সেই রূপ। আমার দাম নাই, টাকায় হয় না, তাই ওই রূপের হয়ে আমার রূপ বিলিয়ে দিয়েছি। আমি পেয়েছি, তুমি পাওনি, পেলে না। গোবিন্দ বলিল, বলছো কি? পেলাম না, পেলাম না? গোবিন্দ হেসে উঠল। ভামিনী বলিল, হাসছো গোসাই, হাসো হাসো, হাসি তোমার মিথ্যে। গোবিন্দ বলিল, মিথ্যে? মিথ্যে না, মিথ্যে না। হাসি তার থেমে গেল। এবার পেয়েছি, আজ পাবো। ভামিনী বলিল, ভালো, কি দেবে আমাকে? গোবিন্দ বলিল, কি দেবে? এত দিয়েছি। ভামিনী বলিল, কি দিয়েছ বলো? গোবিন্দ বলিল, আবার তুমিই সেই টাকার কথা তুলছ? আমি টাকা ছাড়া কিছু বুঝি না। আমি দিয়েছি টাকা, 1000 টাকা। ভামিনী বলিল, সে দিয়েছ আমার বাবাকে, 1200-1400 টাকা খরচ করেছ, বিগ্রহ, আখড়া, উপলক্ষ, সে আমি জানি, লক্ষ্য আমি। কিন্তু সে টাকাও পেয়েছে কৃষ্ণদাস বৈষ্ণব, আমি কি পেয়েছি? কি দেবে বলো? গোবিন্দ বলিল, সব দেব, আমার যা আছে সব। ভামিনী বলিল, না, ও চাইতে আমি আসিনি, আমি যা চাইব তাই দেবে বলো। গোবিন্দ বলিল, বলো কি নেবে? ভামিনী বলিল, চাইতে এসেছিলাম বিগ্রহ, এসে আখড়ার পিছন দিক দিয়ে আখড়ায় ঢুকছি, শুনলাম তুমি গাইছ, সাধের কলস গলায় বেঁধে যমুনায় ডুব দিয়ে আর উঠবো না গো। শুনে তোমাকে এসে চেয়েছি কলসি, দুটোর যা হয় দিও। বিগ্রহ যদি পাই, তবে তোমার সঙ্গে বাসর সেরে তার পায়ে বিলিয়ে দেব নিজেকে, না হলে ওই কলসিটা নিয়ে নামবো গিয়ে অজয়ের কলঙ্কিনীর দহে। গোবিন্দ বলিল, শোনো সতী,
আমি তোমার জন্য তপস্যা করেছি। ভামিনী খিলখিল করে হেসে উঠল। গোবিন্দ আবার বলিল, হেসো না সতী, হেসো না। শোনো, আজ আমিও বৈষ্ণব, তুমিও বৈষ্ণব, গৃহস্থ নই, আখড়াধারী। আমাদের প্রথা যখন আছে তখন তুমি ফিরে এসো, কৃষ্ণদাসকে ছেড়ে আমার ঘরে এসো। এ ঘর আয়োজন সব তোমার জন্যে সতী। ভামিনী বলিল, না না, তাছাড়া আমি আর সতী নই, আমি ভামিনী, কৃষ্ণ ভামিনী। গোবিন্দ বলিল, তবে তুমি বিগ্রহ পাবে না ভামিনী, কলসি তোমাকে নিতে হবে। ভামিনী বলিল, তাই দিও, তাহলে বাসর পাতো। আলোটা বাড়িয়ে দিলে ভামিনী। গায়ে একখানি চাদর জড়ানো ছিল, চাদরখানি খুলে ফেললে সে। গোবিন্দর মুখের দিকে চেয়ে হাসলে, বললে, শপথ ভাঙতে পাবে না, কলসি আমাকে দিতে হবে। গোবিন্দ ভামিনীর মুখের দিকেই তাকিয়েছিল। এতক্ষণ অনুজ্জ্বল আলোর মধ্যে উত্তেজনা বশে মুখের দিকে তাকিয়ে কথা বলেছে, এবার উজ্জ্বল আলোয় তার দিকে তাকিয়ে আপাদ মস্তক দেখে চমকে উঠল। চাপা গলায় বলে উঠল, ভামিনী। ভামিনী বলিল, কি হলো, কি? গোবিন্দ বলিল, তুমি মা হবে, তোমার কোলে। ভামিনী বলিল, হ্যাঁ, আমার কোলে চাঁদ আসবে। গোবিন্দ বলিল, ভাগ্যবান কৃষ্ণদাস, এতকাল পরে পথের ভিক্ষুক হয়ে। ভামিনী বলিল, না 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 না, সে দুর্ভাগা তুমি, কালো গোসাই তুমি। গোবিন্দ বলিল, বাহ বাহ বাহ। ভামিনী বলিল, বাহ নয় গোসাই, বাহ নয়, সাক্ষী আছে আহ্লাদি। গোবিন্দ চমকে উঠল, আহ্লাদি? ভামিনী বলিল, হ্যাঁ গোসাই, আমি তোমাকে দুঃখ দিয়েছি কিন্তু ঠকাইনি। বিয়ের প্রথম দিন থেকে আমি তোমাকে বলেছিলাম তোমাকে ভালোবাসতে পারবো না, তুমি ঠকিয়েছ নিজে নিজেকে। গোসাই, টাকা দিয়ে আমাকে কিনেছ ভেবে তুমি নিজেকে নিজে ঠকিয়েছিলে। গোসাই, তারপর এখানে এসে জাত দিয়ে টাকা জমিয়ে ভেবেছিলে আমার তপস্যা করছো, অন্তত তাই তুমি বললে। সত্যি হলে নিজেকে নিজে ঠকিয়েছিলে। তুমি আক্রোশ মেটাবার জন্যে তপস্যা করেছিলে, আমাকে পথে দাঁড় করিয়ে সুখ পাবে। গোসাই, তুমি আহ্লাদির নেশায় পড়েছিলে, মনে পড়ছে? বেশি দিন আগে তো নয়, এই দিন 7 আগে। বলো, লজ্জা তো তোমার নাই, আর আমার কাছেই বা লজ্জা কি তোমার? গোবিন্দ বলিল, হ্যাঁ, কেনই বা লজ্জা করব? হ্যাঁ, আহ্লাদিকে আমার ভালো লেগেছিল, আমি তাকে। ভামিনী বলিল, তুমি তাকে বলেছিলে প্রতি বাসরে 10 টাকা করে দেবে, কিন্তু আহ্লাদি যে আহ্লাদি, সেও তোমার কুৎসিত রূপ দেখে বলেছিল না। গোবিন্দ বলিল, মিছে কথা, টাকায় সব হয়, সে এসেছিল 5 রাত্রি। ভামিনী বলিল, হ্যাঁ, 5 রাত্রি। আহ্লাদির শয্যায় অন্ধকার ঘরে আলো না জ্বালার করারে তুমি প্রবেশাধিকার পেয়েছিলে। আহ্লাদি তোমাকে বলেছিল, আলো জ্বাললে তোমার মুখ আমার চোখে পড়বে, আমি ঘেন্নায় মরে যাব। বলো তুমি, এই শর্ত হয়েছিল কিনা? গোবিন্দ বলিল, হ্যাঁ, হয়েছিল। ভামিনী বলিল, আহ্লাদি আমাকে একদিন বললে, কৃষ্ণদাসের তখন কঠিন অসুখ, আহ্লাদি তাকে দেখতে আসতো, সেও তার রূপে মজেছিল।
বললে, ওই নরকের প্রেতের মতন চেহারা, ওর কথা শোনো দেখি দিদি। সে এই বলে, মরণ আমার, জলে ডুবে মরবো আমি, তবু না, এই দিন এলে ওকে ঝেঁটিয়ে বিদেয় করব। তখন আমার ঘরে কঠিন অবস্থা, মানুষটা হাঁপানিতে যায় যায়, ওদিকে বিগ্রহের সেবা হয় না। কৃষ্ণদাস আমাকে বললে, তুই যা, ওকে যদি হাত করতে পারিস সব রক্ষে হবে। কৃষ্ণদাসের অরুচি নাই, ঘেন্না নাই, সে সব পারে। আমার উপর তার নেশাও ছুটেছে, নেশা তার আহ্লাদির ওপর। রাজি প্রথমটা হতে পারিনি। একদিন বিগ্রহের সেবা হলো খুদ রান্না করে। প্রসাদ কটি কৃষ্ণদাস খেলে, আমি উপোস করে রইলাম। সন্ধ্যাবেলা বিগ্রহের পায়ে মাথা কোটে কাঁদলাম, তারপর মন বাঁধলাম। আহ্লাদিকে বললাম, লোকটাকে তুই হাঁ বল, তোর বদলে ঘরে থাকবো আমি। তোর তো নামের ভয় নাই, তাহলে লোকটা বাঁচে। আমি শর্ত বলে দিলাম, তুমি রাজি হলে আংটিটা চিনতে পারো? কার বন্ধকি আংটি তুমি দিয়েছিলে সৌভাগ্যর, এ দেখো। ভামিনী হাত বাড়িয়ে ধরলে। আহ্লাদি রইল কেষ্টদাসের শিওরে, আমি বসে রইলাম আহ্লাদির ঘরে, তারই শয্যায় তুমি এলে। গোবিন্দ সব হয়ে পিছিয়ে গেল। সতী? ভামিনী বলিল, হ্যাঁ, আমি সতী। তোমাকে পরিত্যাগ করেছিলাম, তবু তোমার পাপের ফল আমার গর্ভে। এরপর হয় এই বিগ্রহ অথবা কলসি ছাড়া আমার আশ্রয় আর কি বলতে পারো? তবে বিশ্বাস করো, ওই বিগ্রহকে স্মরণ করে প্রতি রাত্রির অভিসারে যাত্রা করেছি, প্রণাম করে গিয়েছি। কৃষ্ণদাসের সন্তান 16 বৎসরে হয়নি, এ আমার পঞ্চতপার ফল। এ তোমার সন্তান, প্রভুর দান। গোবিন্দ বলিল, আমাকে তুমি মার্জনা করো সতী, আমাকে তুমি মার্জনা করো, আমাকে তুমি মার্জনা করো। ভামিনী বলিল, মার্জনা আমার কাছে নয়, যার কাছে অপরাধ তার কাছে চাও। কিন্তু আর পারছি না গোসাই, আর আমি পারছি না। সে হঠাৎ ঝড়ে ভাঙা গাছের মতো ঘরের শয্যার উপর যেন ভেঙেই পড়ল, তারপর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। গোবিন্দ তার মাথার কাছে বসলো, মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। বলিল, তুমি আজ কিছু খাওনি না? ভামিনী উত্তর দিল না। গোবিন্দ বলিল, খাওয়া হবে কি করে? আজ আহারের পূর্বেই আমার লোকেরা গিয়ে তো ঘর দখল করেছে। কিছু খাও সতী। ভামিনী মাথা নাড়লে, না 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 না। গোবিন্দ বলিল, না, আমার হাতে তোমাকে খেতে হবে না। একদিন উপবাসী মানুষ মরে না। তুমি শান্ত হও, সুস্থ হও। গোবিন্দ মাথায় হাত বুলোতে লাগলো। ভামিনী ধীরে ধীরে শান্ত নিথর হয়ে এলো। সতী? উত্তর না পেয়ে আবার ডাকলে, সতী? নিথর দেহ, ভামিনীর গাঢ় নিঃশ্বাস ছাড়া আর কিছু শোনা গেল না। একবার একখানা আয়না টেনে মুখ দেখলে, দেখতে দেখতে গুনগুন করে গান ধরলে। তারপর গাইতে গাইতে ধীরে ধীরে সে বেরিয়ে গেল। এদিকে ধীরে ধীরে প্রভাত হয়ে এলো। পাখির ডাকে চকিত হয়ে জেগে উঠে বসলো ভামিনী। চাদরখানা গায়ে টেনে নিলে। গোসাই, গোসাই, গোসাই! সন্তর্পণে বেরিয়ে এলো অভিসারিকার মতোই। মৃদুস্বরে বললে, আমি চললাম গোসাই। খানিকটা এগিয়ে এসেই সে থমকে দাঁড়ালো। খানিকটা দূরে একটা জনতা এগিয়ে আসছে অজয়ের ঘাট থেকে। সামনেই হরিচরণ ঘোষ,
ভামিনী পাশ কাটিয়ে দাঁড়ালো। হরি, তুমি এই প্রভাতেই এসেছ? গোবিন্দদাস তোমাকেই এইসব দিয়ে গিয়েছে? বিগ্রহের সেবায়েত করে গিয়েছে? তোমার পর তোমার ছেলে হবে সেবায়েত? পাগল! কাল তখন অনেক রাত্রি। আমাকে ডেকে তুলে এই সব ব্যবস্থা করে। ভামিনী বলিল, কিন্তু কোথায় গেল সে? সে কই? হরি বলিল, গিয়েছে বলেছেন। ভামিনী বলিল, গিয়েছে বলেছেন? কোথায় গেল? হরি বলিল, আমাকে বললে বৃন্দাবনে যাবে। বললে, এ ভোলে আর নই ঘোষ মশাই, ভোল পাল্টে ফিরব। তারপর প্রভাতে দেখি কলঙ্কিনীর দহে তার দেহটা ভাসছে, ওই ওই নিয়ে আসছে। নমস্কার। বিগ্রহ প্রতিষ্ঠা গল্পটি পাঠ করে শোনালাম। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। আজকের মতো নমস্কার।